চৈতির সামনেই ঝিলকে মালা পরিয়ে বিয়ে করছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল তো বিয়ের মণ্ডপে উপস্থিত আছে। তখনই দেখা যায় যে মিলি বলে, হ্যাঁ রে, তোর কি কোনোদিনও লজ্জা শরম কিচ্ছু হবে না? তুই চলে এসেছিস তোর প্রাক্তন স্বামীর বিয়ে দেখতে? তুই পারলি এতটা নির্লজ্জ হতে? কিসের জন্য তুই এই কাজটা করলি? তারপরে এই যে দামি দামি গয়না, শাড়ি, এগুলো তোকে কে দিয়েছে? নিশ্চয়ই তোকে সাক্ষ্যবাবু দিয়েছে। হাত পেতে নিয়েও নিলি। হ্যাঁ রে, তোর কি আর কোনোদিনও লজ্জা শরম হবে না? মিনতি বলে, সেই তো, তোর কি দরকার ছিল এগুলো নেওয়ার? ডিভোর্স যখন হয়েই গিয়েছিল, সব কিছু যখন ছাড়াছাড়ি হয়েই গিয়েছিল, তখন তো এগুলোর কোনো দরকার ছিল না। তুই এগুলো কেন করলি ঝিল? সবার সামনে আমাদের নাক কান কাটা যাচ্ছে। এটা কিন্তু একদমই ঠিক করলি না। আমি বরাবরই তোকে ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমতী মেয়ে, সময় সুযোগ বুঝে চলতে জানিস, কিন্তু এখন এসে দেখছি যে না, তুইও সেই বাকিদের মতন ভুলটা করেই বসলি। এরপর ঝিল বলে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি করব আমি? সাক্ষ্যবাবু আমাকে অনুরোধ করেছিল এখানে আসার জন্য, সেই জন্য আমি এসেছি। না হলে আমার এখানে আসার কোনো দরকার ছিল না। আমি তো চলেই যাচ্ছিলাম। তো আমি এখানে এসেছি নিজের ইচ্ছাতে নয়, ওনার জোরে। উনি যদি আমাকে রিকোয়েস্ট না করতো তাহলে আমি কোনোদিনও এখানে আসতাম না। ওনার অনুরোধটা আমি ফেলতে পারিনি, আর সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তো আমি অন্যায় করেছি। এর মধ্যেই মিনতি বলে, এই যে তুই এখানে এসেছিস না, এটা কেউ ভালোভাবে দেখছে না, এটাকে কিন্তু সবাই খারাপভাবেই দেখছে। আর সেই জন্যই আমি তোকে বলছি, যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। অন্যদিকে চৈতি বলে, তিতির, আর সময় নষ্ট করে লাভ নেই। এবারে তো বিয়ের মণ্ডপে যেতে হবে, বিয়েটা তো শুরু করতে হবে, হাতে সময় খুবই কম। তিতির বলে, একদমই তাই। এরপর চৈতি তার বাবা মাকে ডেকে পাঠায় আর বলে, মা বাবা, তোমরা বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু করে দাও, আর সময় ফেলে রেখো না, লগ্ন এরপর বয়ে যাচ্ছে। এর মধ্যে সুদর্শনা কথা বলতে থাকে কাকাইয়ের সাথে আর বলে, কি ব্যাপার, তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? কাকাই তখন বলে, সুদর্শনা, তোমার এখানে আসার কি দরকার ছিল? তুমি তো আমাদের সম্পর্কটাকেই মানো না। সুদর্শনা বলে, কে বলেছে আমি আমাদের সম্পর্কটাকে মানি না? আমি সব কিছুকেই মানি, কিন্তু কি জানো, আমি যে চাকরি করি এটা তো তুমি তোমার পরিবার কখনোই চাওনি। কিন্তু আমি যদি চাকরিটা না করি তাহলে আমার পরিবারকে কে দেখবে? আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। তাই আজকে আমি তোমার সাথে তোমাদের বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারিনি। আমাদের তো আর কিছুদিন পরে ডিভোর্সটা হয়েই যাবে, তো অসুবিধার কি আছে? কাকাই বলে, তুমি যদি আমাদের বাড়িতে থাকতে তোমার কি সত্যি কোনো অসম্মান হতো? হ্যাঁ, এটা আমাদের বাড়ির রুলস, যে আমাদের বাড়িতে সব কিছুই আছে, তাই আমাদের বাড়ির বউদের চাকরি করার প্রয়োজন পড়ে না। সুদর্শনা বলে, তোমাদের বাড়ির বউদের চাকরি করার দরকার পড়ে না, কারণ তোমাদের অঢেল টাকা পয়সা আছে। তা তোমাদের টাকা পয়সা দিয়ে আমি আমার বাবা মাকে দেখতে যাব কেন? সেটা যেমন আমার জন্যও সম্মানের হবে না, তাদের জন্যও সম্মানের হবে না। যাই হোক, আর কয়েকটা দিনই তো, তারপরে ফাইনালি তোমার আর আমার ডিভোর্সটা হয়ে যাবে, এটাই বড় কথা। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য বিয়ে করার জন্য একদম তৈরি। এর মধ্যেই সাক্ষ্য যখনই বিয়েতে বসবে তখনই চৈতির বাবা মা জিজ্ঞেস করে ঠাম্মি আর দাদুকে যে আপনাদের ছেলেকে এবার বিয়েতে নিয়ে গিয়ে বসাই। ঠাম্মি আর দাদু যখনই হ্যাঁ বলে দেয় তখনই চলে যাচ্ছিল মিলি আর মিনতি। এর মধ্যেই সাক্ষ্য তাদেরকে আটকে দেয় আর বলে, এ কি, আপনারা কোথায় চলে যাচ্ছেন? এখন আপনারা কোথাও যাবেন না, এখনও অনেক কিছু বাকি আছে দেখার। আপনারা যদি এত তাড়াতাড়ি চলে যান তাহলে কি করে হবে? তখনই মিলি বলে, দেখুন, আমরা আর এখানে থাকতে চাই না, আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, এইবারে আমরা এখান থেকে চলে যেতে চাই। আমরা বেকার দাঁড়িয়ে থেকে কেন এত কষ্ট পেতে যাব? তখনই সাক্ষ্য বলে, আরে বাবা, আপনাদের তো দেখছি তরই সইছে না, আপনারা ওয়েট করুন। এর মধ্যেই চৈতি চলে এসেছে। শুভদৃষ্টি হওয়ার আগেই চৈতি সাক্ষ্যর মুখোমুখি দাঁড়ায় আর বলে, কী রে সাক্ষ্য, তুই এসব কি করছিস আর কেনই বা করছিস? দয়া করে এই কাজগুলো করা বন্ধ কর, এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না। আজকে তোর সাথে আমার বিয়ে, তুই বিয়েটা না করে এই সমস্ত ঝামেলা করছিস। একটা কথা মনে রাখিস যে আজ কিন্তু তোর সাথে আমার বিয়ে হতে চলেছে। তখনই সাক্ষ্য বলে, তুই বা এত রিয়াক্ট করছিস কেন? দেখ, বিয়ের মণ্ডপ তুই সাজিয়েছিস, বিয়ের মণ্ডপে তুই সেজেও এসেছিস, কিন্তু বিয়েটা আমি কাকে করব না করব সেটা কিন্তু আমার ব্যাপার। আর এটা শোনার পরে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর ছুটি আন্টি বুঝতে পারে সাক্ষ্য ঠিক কী করতে চলেছে। সাক্ষ্য নিজের মালাটা খুলে ঝিলকে পরাতে যায়। চৈতি তখন বলে, এ কি সাক্ষ্য, তুই এটা কি করছিস? তোর মালা বদল হচ্ছে ঝিলের সাথে কেন? বিয়েটা তো তুই আমাকে করবি, তাহলে তুই এই কাজটা কেন করছিস? সাক্ষ্য তখন বলে, চৈতি, বিয়ে আমি তোকে করব না, কারণ তোকে বিয়ে করার কোনো ইচ্ছে
আমার নেই। বিয়ে আমি যদি করি তাহলে শুধুমাত্র ঝিলকেই করব, অন্য কাউকে নয়। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে চৈতি আর চৈতির পরিবারের সবাই। এমনকি মেজো মামি বলে, কি ব্যাপার সাক্ষ্য, এসব তুমি কি বলছো? আজ আমরা এখানে এসেছি চৈতিকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে, আর তুমি বলছো তুমি ঝিলকে বিয়ে করতে চলেছো? তো ঝিলের সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তুমি আবার ঝিলকে বিয়ে করবে কি করে? তখনই সাক্ষ্য বলে, কেন? অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে আজকে আমি ওকে বিয়ে করব। চৈতিকে তো আমি কখনো ভালোই বাসিনি, তো চৈতিকে আমি বিয়ে করব কেন? চৈতি আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমি ওকে বারবার বলেছিলাম ওর সাথে আমার শুধুমাত্র বন্ধুত্বের পূর্ণ সম্পর্ক রয়েছে, তাছাড়া ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ও যদি সেটাকে বিশ্বাস না করে জোর করে আমাকে বিয়ে করতে চায়, সেটা তো আমার কিছু করবার নেই। এর মধ্যেই ঠাম্মি বলে, দাদু ভাই তুমি এই অন্যায়টা করতে পারো না। চৈতিদের বাড়ির সবাই এখানে উপস্থিত আছে, আর ওদেরকে এইভাবে অসম্মান করাটা ঠিক হচ্ছে না। তখনই ঝিল বলে, কেন আপনি আমাকে মালাটা পরালেন? আমি আজকে এসেছিলাম আপনার আর চৈতি ম্যাডামের বিয়েটা দেখতে, আর আপনি কিনা বলছেন আপনি আমাকেই বিয়ে করে নেবেন। এটা কি কখনো হয়? তখনই সাক্ষ্য বলে, কেন হবে না? কেন হবে না? কিসের জন্য হবে না? আমি এখনও তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি ঝিল। এই যে আমি তোমাকে বেনারসি পরিয়ে এনেছি, এই যে গয়না পরিয়ে এনেছি, কেন জানো? কারণ আজকেই আমি তোমাকে আমার বউ বানাবো, সেই জন্য। আমি তো কোনো অন্যায় করছি না, বরং যাকে ভালোবাসি তাকেই বিয়েটা করছি। আর এখানে অন্যায় কিছু আছে বলে তো আমার অন্তত মনে হয় না। এরপর সাক্ষ্যর বাবা ছুটি আন্টি ভীষণই খুশি হয়ে যায়, আর বুঝতে পারে যেটা হয়েছে সেটা একদম ঠিক কাজই হয়েছে। তখনই মিলি বলে, এসব আপনি কি করছেন সাক্ষ্যবাবু? আবারও আপনি আমাদেরকে সবার সামনে অপমান করছেন। দয়া করে এই কাজটা করবেন না, এটা আমাদের একদমই ভালো লাগছে না। সাক্ষ্য তখন বলে, দেখুন আমি ঝিলকে আগেই বলেছিলাম যে ওকে ভালোবাসি, কিন্তু ঝিল শুনতে চায়নি। আর আজ এখানে সবাই উপস্থিত আছে, সবার সামনেই আমাদের বিয়েটা হবে, যেটা আগেরবার সবাই মিস করে গেছে, কিন্তু এবারে আর কেউ মিস করবে না। এরপরেই ঠাকুরমশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে ঝিলকে সিঁদুর পরাতে যাচ্ছে সাক্ষ্য। আর ঝিল তখন বলে, সাক্ষ্যবাবু এটা অন্যায় হচ্ছে, একটা মেয়ের সামনে এইভাবে আমাকে অপমান করবেন না। আজকে তো চৈতি ম্যাডামের সাথেই বিয়েটা হওয়ার কথা, ওকেই সিঁদুরটা পরার না। কিন্তু সাক্ষ্য বারবার করেই বলে, বিয়ে যদি তোমায় না করতে পারি তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর যখনই সিঁথিতে সিঁদুরটা দিতে যাবে তখনই এদিকে চৈতি অজ্ঞান হয়ে গেছে, আর সাক্ষ্য তখন সেদিকে না তাকিয়ে ঝিলকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু চৈতিকে দেখে সবাই মিলে ছুটে আসে আর বুঝতে পারে যে চৈতির অজ্ঞান হয়ে যাওয়ার পিছনে সাক্ষ্যই দায়ী।